দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদে সাধারণ বিনিয়োগকারীদের বিক্ষোভ। বিধি অনুযায়ী কিছুই পাওয়ার সুযোগ নেই বলছে বাংলাদেশ ব্যাংক। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দর বেড়েছে 40 টাকা পর্যন্ত। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের, আমদানির অনুমতির দাবি। দেশে ধারাবাহিকভাবে কমে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি নেমেছে 6.6%। নির্বাচিত সরকার না এলে পরিস্থিতির উন্নতি হবে না মত বিশ্লেষকদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো বিল্ডিং এর সামনে এই মানববন্ধন হয়। এ সময় অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন বিনিয়োগকারীরা। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, আইন অনুযায়ী কিছুই পাওয়ার সুযোগ নেই ব্যাংকগুলোর শেয়ারধারীদের। বৃহস্পতিবার সকালে পুঁজিবাজারে লেনদেনের শুরু থেকেই শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের শেয়ার শূন্য দেখায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভারে। এরপরই অসন্তোষ ছড়িয়ে পড়ে এসব শেয়ারের বিনিয়োগকারীদের মাঝে। পরে তারা জড়ো হতে থাকেন মতিঝিলে পুরনো ডিএসি ভবনের সামনে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। তারা বলেন, ব্যাংকগুলোর ব্যালেন্স শিট দেখে শেয়ার কিনেছেন তারা, এখন কেন তাদের দায়িত্ব নেবে না সরকার, এমন প্রশ্ন তোলেন। আমরা আপনাদের ব্যালেন্স শিট দেখে আমি শেয়ারটা কিনছি, আপনাদের এই দায়িত্ব থেকে আপনারা কোনোভাবে ইয়ে করতে পারেন, এড়াতে পারেন না। এর যদি দায়িত্ব নিতে হয় সম্পূর্ণ আপনার বাংলাদেশ সিকিউরিটি কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। এ সময় অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানায় আন্দোলনরতরা। পদত্যাগ না করলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন বিনিয়োগকারীরা। আগামী মঙ্গলবার সারা বাংলাদেশের সমস্ত বিনিয়োগকারী ভাইকে এখানে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত তাদের যে ঘোষিত ঘোষণা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আমানতকারীদের সুরক্ষা দেয়া হলেও বিধি মোতাবেক কিছুই পাবেন না শেয়ার হোল্ডাররা। তারা ঝুঁকি নিয়েছে, সেই ঝুঁকির আসলে খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে। হ্যাঁ, এটা প্রসিডিউরাল ব্যাপার। আপনি যদি বলেন উদ্যোক্তাদের শেয়ার শূন্য করা হয়েছে, যার শেয়ারের পরিমাণ বেশি ছিল তার ক্ষতির পরিমাণও বেশি, যার শেয়ার কম তার ক্ষতির পরিমাণও কম। আর্থিক অনিয়মে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসাবে বুধবার ভেঙে দেয়া হয় ব্যাংকগুলোর পর্ষদ। দায়িত্ব নিয়েছেন নতুন প্রশাসক। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সরবরাহ সংকটের অজুহাতে আবারও বেড়েছে পেঁয়াজের দর। সপ্তাহের ব্যবধানে কেজিতে দর বেড়েছে 35 থেকে 40 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, বেশি লাভের আশায় পণ্যটি মজুত করেছে মজুতদাররা, তারাই এখন বাজার নিয়ন্ত্রণ করছে। এমন অবস্থায় আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হিলি রিপোর্টার হালিম আল রাজির সহযোগিতায় রিপোর্ট করেছেন রঞ্জুবুল মিজান। সপ্তাহখানেক আগে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 75 থেকে 80 টাকা দরে, যা এখন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। সরকারি সংস্থা টিসিবির হিসেবে আগস্টের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 65 থেকে 80 টাকা দরে। সেই হিসাবে মাসের ব্যবধানেও এই পণ্যটির দর বেড়েছে 40 থেকে 45 টাকার মতো। প্রতিদিন হয়তো 10 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকার বাইতেছে। লাস্ট উইকে কিনলাম 80 টাকা, আজকে 120 টাকা। 40 টাকা তো দিতে পারতে পারে না। কেনার সময় বেশি দামে কিনছি, এই জন্য আমরা বেশি দামে বেচতেছি। রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজ আসে শ্যামবাজারের আড়তগুলো থেকে। সেখানে গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 70 থেকে 75 টাকা। এখন তা বিক্রি হচ্ছে 85 থেকে 97 টাকা মানভেদে। পাইকারি বিক্রেতারা জানান, দেশের উৎপাদিত পেঁয়াজের প্রায় 90% শেষ হয়েছে, যার সুযোগ নিচ্ছে মজুতদাররা। একদম ভরপুর ভাবে পেঁয়াজ চলবে, তাতে কোনো সমস্যা নাই। এবং দেখবেন মুড়ি কাটা আসার পরেও পেঁয়াজ থাকবে, শেষ হবে না। কিন্তু এইটা ওই যে কৃষক এবং রাখিয়ালারা কৃত্রিম সংকট করছে। তথ্য বলছে, চলতি বছরে আগস্টে পেঁয়াজের দর বাড়তে শুরু করলে 5 মাস বন্ধ থাকার পরে এই পণ্যটি আমদানির অনুমতি দেয় সরকার, যা বহাল রাখা হয় মাত্র 2 দিন। এখন সরবরাহ সংকটের অজুহাতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করায় আবারও আমদানির অনুমতি দেওয়ার দাবি ব্যবসায়ীদের। আগে থেকে যদি পারমিট দিত ওই 50 টাকা 40 টাকায় কেজি থাকতো, কিছু জনের পেঁয়াজ গুলা আমাদের শর্ট হয়ে যেত না। ওখান থেকে পেঁয়াজ 250 গাড়ি 100 গাড়ি প্রতিদিন আসতো।
আসলে পেঁয়াজগুলা মজুদ মানে যেগুলা মজুদ থাকলে এই পেঁয়াজের দাম বাড়তো না। এটা দ্রুত ভিত্তিতে এখনই আমদানি করার জন্য আমি গভর্নমেন্টকে অনুরোধ করছি। অন্যথায় পেঁয়াজের কেজি আবার যে 19 সালে 200 টাকা কেজি হয়েছে, এটা কেউ ঠেকাতে পারবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে 2024-25 অর্থ বছর দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে 38 লাখ টন। এর মধ্যে ফসল তোলা আর সংরক্ষণ পর্যায়ে 6 থেকে 8 লাখ টনের মতো নষ্ট হয়েছে। হিসাব বলছে দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 26 থেকে 27 লাখ টন। সেই চাহিদাও বাদ দিলে উদ্বৃত্ত থাকে 3 থেকে 4 লাখ টন। পেঁয়াজের আমার যেটা জানি যে আমার হিসাবে ঘাটতি আছে, এবং এই যে সরকারি ডাটা, এটার উপরে আমার অনেকটা ক্ষেত্রে আমি এর আগেও যখন সরকারি ছিলাম আমি দেখেছি এই ডাটার মধ্যে অনেক গরমিল আছে। জানুয়ারির আগে এই মুড়ি কাটা পেঁয়াজ পাবেন না। এই 1.5-2 মাস এই পেঁয়াজটাই হবে, এখন দেখবেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির, এটি একদম মেইন ফোকাসে চলে আসবে, এবং এটি আমি বলবো যে সরকারের দূরদর্শিতার এখানে প্রচন্ড অভাব রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রতি মাসে 1.5 লাখ টনের মতো পেঁয়াজের চাহিদা আছে বাজারে, যার মূল যোগান আসে স্থানীয় চাষিদের কাছ থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে ধারাবাহিকভাবে কমছে বেসরকারি খাতের ব্যাংক ঋণের চাহিদা। সেপ্টেম্বরে বেসরকারি খাতের ব্যাংক ঋণের প্রবৃদ্ধি হয়েছে 6.29%, যা কিনা গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার ও আর্থসামাজিক পরিবেশের কারণে বিনিয়োগ বিমুখ হয়ে পড়েছেন উদ্যোক্তারা, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের উৎপাদন, কর্মসংস্থান ও প্রবৃদ্ধিতে। নতুন ব্যবসা শুরু কিংবা পুরাতন ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবসায়ীদের দরকার হয় নগদ অর্থের, যার জন্য তারা ব্যাংকের দ্বারস্থ হন। তথ্য বলছে, চলতি অর্থ বছরের তৃতীয় মাস অর্থাৎ সেপ্টেম্বরে দেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে 6.29%, যা কিনা গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। তার আগের মাস অর্থাৎ আগস্টে প্রবৃদ্ধি হয়েছিল 6.35%। ইন্ডাস্ট্রি এবং দেশের অর্থনীতি আইসিইউতে আসে, সুতরাং এই আইসিইউতে থাকলে পরে কোনো মানুষ কিন্তু স্বাভাবিক থাকে না। তাহলে স্বাভাবিক না থাকলে সেই মানুষ ইনভেস্টমেন্টের চিন্তা কি করে করবে, বা লোন নিবে কি জন্য? আর হাই ইন্টারেস্ট রেট দিয়ে 15%, 15.5%, 16% ইন্টারেস্ট রেট দিয়ে লোন নিবে, এটা তো ভাবাই যায় না। কেউ আর এখন ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না, কারণ ঋণ নিয়ে তারা যে বিনিয়োগ করে তার থেকে যে অর্থ উপার্জন করে ঋণটা পরিশোধ করবেন, এই ধরনের তারা নিশ্চয়তা বোধ করছেন না। গেল বছরের আগস্টে বর্তমান সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকেই দেশে কমতে থাকে বেসরকারি ঋণের চাহিদা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2024-এর জুলাই মাসে দেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছিল 10.13%, আগস্টে যা নেমে দাঁড়ায় 9.86%। সে বছর সেপ্টেম্বরে এই হার আরও কমে দাঁড়ায় 9.20%। তারপর ধারাবাহিকভাবে চাহিদা কমতে কমতে চলতি বছরের মে মাসে নেমে আসে 7%-এর নিচে, জুনে দাঁড়ায় 6.5%-এর নিচে, আর সেপ্টেম্বরে এই হার নেমে এসেছে 6.25%। বেসরকারি খাতেই তো আমাদের কর্মসংস্থানের সবচেয়ে বড় ইঞ্জিন, কাজে সেই ইঞ্জিনটাই যদি না চলে তাহলে কিন্তু উৎপাদন যেমন বাড়বে না, প্রবৃদ্ধি বাড়বে না, একই সঙ্গে সঙ্গে আমাদের কর্মসংস্থানও কিন্তু স্থবির হয়ে যাবে। ফলে যেটা দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু বেকারত্বের সংখ্যা কিন্তু দ্রুত গতিতে বাড়ছে। যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট আছে, তো তারা সবাই অপেক্ষা করছে যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে তখন হয়তো কনসিস্টেন্সি এবং এটা হয়তো বেশি পাবে না, যেহেতু এটা ম্যান্ডেটেড, মানে সরকার মানে জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন সরকারে, সেই তাদের উপরে সবার আস্থা বেশি থাকবে, এবং তারা মনে করা হবে যে তারা একটা সার্টেন টাইম পর্যন্ত পাওয়ার থাকবেন। ব্যবসায়ী চায় যে একটা মিডিয়াম টার্ম হলো যেন একটা মানে নিশ্চয়তা থাকে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে নির্বাচিত সরকারকে দেশের বিনিয়োগ পরিবেশে স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি কমাতে হবে সুদ হার, অন্যথায় আগামীতেও দেশে এ ধারা অব্যাহত থাকবে, যা বিরূপ প্রভাব ফেলবে দেশের আর্থসামাজিক উন্নয়নে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পণ্য আমদানি রপ্তানি গতিশীল করা ও ব্যয় কমানোর লক্ষ্যে 4,261 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে খুলনা মোংলা রেলপথ, কিন্তু চালুর 1.5 বছরে এই পথে পণ্য পরিবহন হয়েছে মাত্র 3 বার। ফলে আর্থিক লোকসানের পাশাপাশি দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যে গতি আনতে অবদান রাখতে পারছে না বৈদেশিক ঋণ নির্ভর এই প্রকল্প। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। 91 কিলোমিটার নতুন সংযোগ নেটওয়ার্ক তৈরিতে 13 বছরের অপেক্ষা আর 4 দফা সময় বৃদ্ধি করে 2023 সালে চালু হয় খুলনা মোংলা রেল লাইন। এই লাইনের মাধ্যমে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে মোংলা বন্দর। তবে পরিকল্পনা অনুযায়ী পণ্য পরিবহনে এই রেলপথ কাজে আসছে না।
চালুর পর থেকে গেল 1.5 বছরে মাত্র 3 বার পণ্যবাহী রেল চলেছে ওই পথে। রেলওয়ে বলছে বন্দর থেকে একটি রেল পরিচালনা করতে যে পরিমাণ পণ্যের প্রয়োজন হয় তা না পাওয়ায় এই রুটটিকে নিয়মিত করা যাচ্ছে না। কার্যক্রম শেষ হয়ে গেছে অনেক মেগা প্রকল্প এবং বন্দর কেন্দ্রিক অন্যান্য যে ট্রাফিক সেগুলোর স্বল্পতা আছে, এই কারণে আমরা নতুন করে গুডস ট্রেন এখানে চালাতে পারছি না। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি রেলে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের উৎসাহিত করছেন তারা। রেলের মাধ্যমে পণ্য পরিবহন অবশ্যই খরচ কম হবে এবং যদি মোংলা বন্দর কর্তৃপক্ষের আমদানি এবং রপ্তানি অধিক পরিমাণে হয় বর্তমানের থেকে এবং ব্যবসায়ীগণ নিশ্চয়ই আগ্রহী হবেন এবং আমরা খুবই আশাবাদী যে নিকট ভবিষ্যতে আমরা রেলের মাধ্যমেই অনেক পণ্য পরিবহন করতে পারবো। অর্থনীতিবিদরা বলছেন মেগা প্রকল্প বাস্তবায়নের আগে অর্থনৈতিক সমীক্ষা হয়ে থাকে, সেখানকার গলদেই জনগণকে টানতে হচ্ছে প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক ঋণের বিশাল বোঝা। পরিস্থিতি উন্নয়নে দক্ষিণাঞ্চলে বিনিয়োগ বাড়ানোর ব্যবস্থা নিতে পরামর্শ তাদের। ঋণ সাধারণত সেই সময় নেওয়া হয় যখন ওই ঋণটা রিটার্নটা বেশি আসে। তা আমার এই ঋণটা তখনই বেশি আসবে যখন আমি মংলা বন্দরকে মানে সুনির্দিষ্টভাবে ভালোভাবে ব্যবহার করতে পারবো। ঋণের বোঝা যদি আমাকে কমাতে হয় তাহলে মংলা বন্দর থেকে মালবাহী ট্রেনের সংখ্যা আমাকে বাড়াতে হবে এবং আমি মনে করি যে কন্টেনার ক্যারিয়ারের সংখ্যাটা অনেক বেশি বাড়াতে পারলে মংলা বন্দর থেকে আরও বেশি পরিমাণের মাল দেশের বিভিন্ন অঞ্চলে যেতে পারবে। রাষ্ট্রের ঘাড়ে হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ থাকা এই রেল রুটে দিনে একটি যাত্রীবাহী ট্রেন বেনাপোল থেকে মংলায় আসা যাওয়া করে, তাই এই রুটকে একেবারে অকার্যকর বলতে নারাজ কর্তৃপক্ষ। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSX 18 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4967-তে। হাতবদল হয়েছে 419 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 251টির, আর অপরিবর্তিত আছে 37টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট এক্সট্রিমলি বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। মার্কেট ইন্ডেক্স অ্যারাউন্ড 19 পয়েন্টস কমে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 4968 পয়েন্টসে। পাশাপাশি মার্কেট টার্নওভারও যথেষ্ট কম ছিল, মাত্র 400 কোটি টাকার মতো। অর্থাৎ ইনভেস্টররা মার্কেটে যথেষ্ট কমই পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি। পার্সেন্টেজের দিক থেকে আজকে 26% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 65%-এর, এবং অপরিবর্তিত ছিল মাত্র 9% কোম্পানির প্রাইস। সেক্টরের দিক থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ। যুক্তরাষ্ট্রের শাটডাউন রেকর্ড 36 দিনে পৌঁছানোর পর এবার প্রভাব পড়তে শুরু করেছে দেশটির প্রধান 40টি বিমানবন্দরে। সমঝোতায় না এলে শুক্রবার থেকে এসব বিমানবন্দরে ফ্লাইট 10% পর্যন্ত কমানো হবে বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী। বিস্তারিত টেক্সট রিপোর্টে। ইতিহাসের সবচেয়ে বড় শাটডাউন চলছে যুক্তরাষ্ট্রে। এখনো কোনো সমঝোতায় আসতে পারেননি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট নেতারা। গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনীতিতে প্রভাব বাড়ছেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, অচলাবস্থার কারণে মার্কিন অর্থনীতিতে সপ্তাহে ক্ষতি হচ্ছে প্রায় $15 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের শাটডাউন রেকর্ড 36 দিনে পৌঁছানোর পর দেশটির 40টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট 10% পর্যন্ত কমানো হবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। বুধবার ডাফি বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। কোনো সমঝোতায় আসতে না পারলে শুক্রবার থেকে যা কার্যকর হবে। তবে ডেমোক্র্যাটরা সরকার পুনরায় সচলে রাজি হলে এই নির্দেশ বাতিল হয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। We are working with the airlines. They're going to work with passengers, but in the end, our sole role is to make sure that we keep this airspace as safe as possible. শাটডাউনের কারণে 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও 50,000 পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষের এজেন্টকে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আকস্মিক এই ঘোষণায় যুক্তরাষ্ট্র জুড়ে এয়ারলাইনগুলোর মধ্যে হইচই পড়ে গেছে। মাত্র 36 ঘন্টার মধ্যে হাজারো ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এয়ারলাইনগুলোর হেল্পলাইনে যোগাযোগ করে ভ্রমণ নিয়ে উদ্বেগ জানাচ্ছেন যাত্রীরা।
মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ FAA এয়ারলাইন্সগুলোকে বিভিন্ন বিমানবন্দরে প্রথমে 4%, শনিবার তা বাড়িয়ে 5%, রোববার 6% এবং পরের সপ্তাহ থেকে 10%, এভাবে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা কমাতে বলেছে। কোন 40টি বিমানবন্দরে 10% ফ্লাইট কমবে তা এখনও জানানো হয়নি। তবে নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ডালাসের মতো ব্যস্ত 30টি বিমানবন্দর ফ্লাইট কমানোর নির্দেশে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্তের কারণে প্রতিদিন অন্তত 3 থেকে 4 হাজার ফ্লাইট চলাচল ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।